পলিটি। পলিটি সংবিধান, ভারতীয় সংবিধান। সংবিধান চলছিল তো কি চলছিল না, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পদ হয়ে গেছিল, রাষ্ট্রপতি নির্বাচন চলছিল, নির্বাচক মণ্ডলী, ইলেকটোরাল কলেজ এটা হয়েছিল। এরপর আমাদের হবে। তো রাষ্ট্রপতির আমাদের যেগুলো ছিল আর্টিকেল 52 থেকে যেমন 61 পর্যন্ত যে ট্রিক্সটা বলেছিলাম, কি বলেছিলাম, পোকানি পোকানি কোকা দুজো দশম পোকানি কোকা দুজো দশম যে কোডগুলো বলেছিলাম তার মধ্যে কি আর্টিকেল 52, 53, আর্টিকেল 54, 55, 56, 57, 58, 59, 60, 61, এই ধারা 61 পর্যন্ত বলা হয়েছিল। ভাগ আমাদের 5 চলছে, ভাগ 5-এ চলছে আমাদের কি ধারা 61, 52 থেকে আমাদের এই পর্যন্ত চলছে 151 পর্যন্ত। তো 52 থেকে 151 পর্যন্ত তার মধ্যে আমাদের কি চলছিল, রাষ্ট্রপতি। রাষ্ট্রপর কি পদ হয়ে গেছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কাপর কি কার্যপালিকা, কার্যপালিকা সমস্ত কার্যকর্তার হেড। নি পর কি চলছিল, নির্বাচন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, নির্বাচন, নির্বাচন। তো এই নির্বাচনে চলছিল। তো আর্টিকেল আমাদের নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ, লোকসভা, রাজ্যসভা এরা অংশগ্রহণ করছে, আর বিধানসভা। তো মোট আমাদের ধরো লোকসভার সিট কতগুলো না 500, ধরো 43টা আমাদের লোকসভার সিট। লোকসভার কত 500, লোকসভার কতগুলো না 543টা আমরা লোকসভার সিট দেখতে পারবো। তারপরে কি রাজ্যসভার আমরা বড় জোর সিট দেখতে পারবো কত, 233টা। রাজ্যসভায় কতগুলো, রাজ্যসভায় 233 জন। তাহলে কত, 3 3 6 4 3 7 5 776 জন, 776 জন। এরপরে বিভিন্ন রাজ্যের যতগুলো এমএলএ আছে সেই এমএলএগুলো মিলে বড় জোর আমরা ম্যাক্সিমাম 2000 ক্রস করব, তার বেশি পারবো না। কিন্তু দেখবে রাষ্ট্রপতির যখন ভোট গণনায় 11 লাখ ভোটে জিতেছে, 12 লাখ এরকম চলে যাচ্ছে। এত ভোট হচ্ছে কোথা থেকে? তাহলে এই যে ভোটের যে কাউন্টিং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে প্রত্যেকটা সাংসদদের ভোটের পাওয়ার তার জনসংখ্যার উপর ডিপেন্ড করে, সেই সমস্ত রাজ্যের উপর ডিপেন্ড করে কোন রাজ্যের কোন এমএলএর উপর ভোটের ভোটের পাওয়ার বেশি, সেই ভোটের মূল্য বেশি, সেই মূল্য নির্ধারণ করবে কে না সেই রাজ্যের এমএলএর উপর, এমপির উপর, তার জনসংখ্যার উপর সেই রাজ্যের ভোটের মূল্য নির্ধারণ করবে। তো এই যে নির্ধারণ করছে রাষ্ট্রপতি ভোটে, সেটা কিভাবে, তার তো একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। তো ধরো আমাদের এখানে লোকসভা আর একটা রাজ্যসভা, সংসদ আর বিধানমণ্ডলে কি আছে, বিধানমণ্ডলে এখানে বিধানসভা আর একটা কি বিধান পরিষদ। বিধান পরিষদ তো আমাদের কি অংশগ্রহণ করে না, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে কে, লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য আর বিধানসভার সদস্য। আমার বিধান পরিষদের সদস্য অংশগ্রহণ করে না। এখানে আর কে কে করে না না 2 জন অ্যাংলো ইন্ডিয়ান করে না, আর 12 জন রাষ্ট্রপতি মনোনীত সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না। এটা বলা আছে নির্বাচনের নিয়মে। তো এই যে সংসদের মধ্যে লোকসভা, রাজ্যসভা এদেরকে কি বলা হয়, সাংসদ। সাংসদ সংসদের মধ্যে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি মেম্বার অফ পার্লামেন্ট। আর বিধানমণ্ডল, বিধানসভার যারা সদস্য আছে, এখানে বিধানসভার যারা সদস্য আছে তাদেরকে কি বলা হয়, বিধায়ক। বিধায়ক। বিধানসভার যারা সদস্য আছে তাদেরকে কি বলা হয় না, বিধায়ক। এমএলএ, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এমএলএ
তো এই যে এমপি এবং এমএলএ এদের ভোটের উপর কি ডিপেন্ড করবে, এমএলএর ভোট, এই যে একজন এমএলএর যে ভোটের মূল্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে এমএলএ এমপি যারা আছে, যারা সাংসদ আছে এবং যারা এমএলএ আছে তারাই তো মানে অ্যাকচুয়ালি তাদের ভোটের উপর ডিপেন্ড করবে। তো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেই রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন এমএলএর ভোটের সংখ্যা আলাদা আলাদা হয়। তো রাজ্যের ক্ষেত্রে এমএলএর ভোটের ক্ষমতা মূল্য আলাদা আলাদা থাকে। তো কোন রাজ্যের এমএলএর মূল্য বেশি, কোন রাজ্যের এমএলএর মূল্য কম, এটা একটা আমাদের নিয়ম আছে তার জনসংখ্যার উপর ভিত্তি করে। সেটার হচ্ছে মেন ফর্মুলা এমএলএ ভোট। একজন এমএলএর ভোটের মূল্য এমএলএ এর মূল্য নির্ধারণ কি করবে না ওই রাজ্যের মোট জনসংখ্যা, রাজ্যের জনসংখ্যা ওই যে ওই এমএলএর ভোট রাজ্যের জনসংখ্যা, রাজ্যের জনসংখ্যা বাই রাজ্যের জনসংখ্যাকে কি দিয়ে ভাগ করা হবে না মোট টোটাল আমাদের রাজ্যে কতজন এমএলএ আছে ইন্টু 1000। মোট এমএলএ, ওই রাজ্যের মোট এমএলএ ইন্টু 1000, ওই রাজ্যের মোট। আমাদের ধরো এখন অ্যাপ্রক্সিমেটলি 12 কোটি জনসংখ্যা আছে পশ্চিমবঙ্গে। তো এই 12 কোটি জনসংখ্যা, 12 কোটি বাই এমএলএর সংখ্যা কত না ধরো 294টা এমএলএ আছে। তো এই 294 ইন্টু 1000, তো 12 কোটি বাই 294 ইন্টু 1000 রাষ্ট্রপতি ভোটের আমাদের এমএলএর যে ভোটের মূল্য সেটা বেরিয়ে যাবে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এমএলএর যে ভোটের মূল্য সেই মূল্যটাকে আমরা বার করছি 12 কোটি। এখানে 12 কোটি বাই মোট এমএলএ কত 294টা এমএলএ, 294 ইন্টু 1000, 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও, 294 ইন্টু 1000 অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ আমরা ধরে নিলাম এখানে 300। এটা যদি কাটাকাটি করি আমাদের এখানে 300 ধরে নিলাম, দুটো শূন্য যদি কাটা যায় 3 4 40, মানে একজন সাংসদের অ্যাপ্রক্সিমেটলি এখানে আমাদের এটাকে ক্যালকুলেশন করে যদি নিয়ে আসি তাহলে অ্যাকচুয়ালি এই 39 এরকম অ্যাপ্রক্সিমেট আসবে, 39 এরকম ভোটের পাওয়ার আসবে। তাহলে একজন সাংসদের ভোটের পাওয়ার, একজন এমএলএর, পশ্চিমবঙ্গের একজন এমএলএর ভোটের পাওয়ার কত না 39। একজন এমএলএ ভোট দিবে 39টা ভোটের সমান, 39 তার পাওয়ার। অন্য রাজ্যের তার জনসংখ্যা ডিভাইড বাই মোট এমএলএ ইন্টু 1000। তো এইভাবে আমাদের 11 লাখ হয়ে যায়। তো এগুলো হচ্ছে কি এমএলএর ভোটের আমাদের সূত্র। মেন এটা মনে রাখবে, রাজ্যের মোট জনসংখ্যা ডিভাইড বাই মোট এমএলএ ইন্টু 1000, রাজ্যের মোট জনসংখ্যা বাই মোট এমএলএ ইন্টু 1000। এটা হচ্ছে কি এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোটের মূল্য, সেই মূল্য নির্ধারণের সূত্র কি হচ্ছে রাজ্যের মোট জনসংখ্যা বাই মোট এমএলএ ইন্টু 1000। এই সূত্র দ্বারা নির্ণয় করা হয়। আর এমপির ভোটের পাওয়ার কি হয়, মেম্বার অফ পার্লামেন্টের। এমএলএর ভোটের পাওয়ার না জানলে এমপির আমরা জানতে পারবে না। এমএলএর মোট ভোট, মানে এমএলএর যেটা মোট ভোট হবে, টোটাল রাজ্যের যে এমএলএরা ভোট পাওয়ার ক্ষমতা হবে 294 ইন্টু যে এক একটা এমএলএর কত করে বেরোনো 39, তাহলে 294 ইন্টু 39 বাই টোটাল যে এমএলএর মোট ভোট বাই কি হবে না সেই রাজ্যের এমপির পাওয়ার কি হবে বাই মোট সাংসদ। এমএলএর মোট ভোট, এমপির যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের যে পাওয়ার, এমএলএর মোট ভোট বাই আমাদের কি মোট সাংসদ, টোটাল সাংসদ, মোট সাংসদ, তাতে লোকসভা প্লাস রাজ্যসভা। লোকসভা 2 জন অ্যাংলো ইন্ডিয়ান আর 12 জন মনোনীত সদস্য ছাড়া, এদেরকে ছাড়া আমাদের এমপির এখান থেকে আমাদের রাষ্ট্রপতি ভোটের
আমাদের মূল্য এখান থেকে নির্ধারণ করা যাবে। তো এই দুটো সূত্র মনে রাখবে, এখান থেকে যেভাবেই দেখ তোমরা বার করে দিতে পারবে, ইজিলি বেরিয়ে যাবে। এমএলএ এর মোট ভোট মানে টোটাল রাজ্যের যে এমএলএ এর ভোট আছে সেই এমএলএ এর মোট ভোট, টোটাল এমএলএ যে ভোট রাজ্যের বলছি, টোটাল এমএলএ যে ভোট, মোট ভোট বাই মোট সাংসদ লোকসভা প্লাস রাজ্যসভা, তার উপরে ডিপেন্ড করেই এমপি সাংসদের ভোট এখান থেকে বেরিয়ে যাবে। কারণ এমপি হচ্ছে সেন্ট্রালের আর এমএলএ হচ্ছে কি আমাদের রাজ্যের। এমএলএটা হচ্ছে কি রাজ্যের, এমএলএ প্রত্যেকটা রাজ্যে এমএলএ, রাজ্য দ্বারা বিধানসভা ভোটের দ্বারা নির্বাচিত হচ্ছে কি এমএলএ, আর সাংসদ এমপি হচ্ছে সেন্ট্রাল, পুরো কেন্দ্রকে এখানে প্রধানমন্ত্রী নির্বাচন করে। এমএলএর দ্বারা কাকে নির্বাচন করা হয়, আমাদের মুখ্যমন্ত্রী। একজন এমএলএকে যে সিনিয়রিটির উপর ভিত্তি করে এক আছে ওকে মুখ্যমন্ত্রী করে দিল, আলাদা কোনো ভোট হয় না, এমএলএর ভোট হয়ে গেল সেটাতেই হয়ে গেল। তো এগুলো লিখে নাও। আর একটা কি, রাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো প্রার্থী দাঁড়ায়, সে দাঁড়ালে কি 1/6 ভোট তাকে পেতে হবে। মানে 1/6 এক রাষ্ট্রপতি নির্বাচনে যদি ভোটে কোনো প্রার্থী দাঁড়ায়, প্রার্থীকে 1/6 মানে যদি 100 ভোটের মূল্য যদি 100 হয়, তাহলে 100 টোটাল ভোটের মূল্য যদি 100 হয়, তাহলে 1/6 আমাদের পেতে হবে, মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 16% ভোট পেতে হবে, 16% ভোট পেতে হবে। আর এর জন্য যে সিকিউরিটি মানি লাগে, একটা রাষ্ট্রপতির যে প্রার্থী হতে গেলে একটা 15,000 টাকার সিকিউরিটি মানি লাগে। 15,000 টাকা, 15,000 টাকা একটা সিকিউরিটি বন্ড মানি লাগে। এই 15,000 টাকা যে বন্ড মানি দেওয়া থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে। এই বন্ড মানিটা যদি 16%-এর উপরে ভোট পায় তখন রিটার্ন পায়। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে এই 15,000 টাকাটা কোনো ম্যাটার না, 15,000 টাকা কিছু যায় আসে না। এই ক্ষেত্রে কি, যদি 16% ভোট না পায়, তার একটা প্রেস্টিজিয়াস ইস্যু, মানে একটা কত বড় প্রেস্টিজিয়াস ইস্যু দাঁড়িয়ে যাবে, মানে সে নিজে কতটা প্রেস্টিজিয়াস ইস্যুতে দাঁড়িয়ে গেল সেই জায়গাটাতে পড়ে যাবে। 16 জামানত বাজেয়াপ্ত, তাকে বারবার ধরে কোনো রাজনৈতিক নেতা যদি কোনো সময় যদি লেকচার দেয় তখন বলে ওকে জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি, মানে তার নামে একটা কলঙ্ক ধরে গেল। সেই জন্য কি তাকে 1/6% ভোট, 1/6 অংশ ভোট পেতে হবে, টোটাল ভোটের 16% ভোট পেতে হবে, নাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। জামানত বাজেয়াপ্ত হলে 15,000 টাকা তো রিটার্ন পাবেই না। দ্বিতীয়ত কি, তার বেইজ্জতি কত পরিমাণে হবে, যে ওর জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি, ওর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। লেখে নাও এগুলো। এরপরে কি, কোফর কি কোটা লেখা হয়ে গেছে। এখানে কোফর হচ্ছে কি কোটা, কোফর হচ্ছে কি কোটা, মানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের কি একটা কোটা আছে। এই যে কোটা, কোটাটা বলতে কি, কোটা রাখা তো প্রয়োজন নাকি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। কোফর হচ্ছে কি আমাদের কোটা, কোটার যে মেন সূত্র কি, মোট ভোট, মোট ভোট, মোট ভোট রাষ্ট্রপতি নির্বাচনের কোটা সূত্র কি মোট ভোট দিয়ে কতজন প্রার্থী দাঁড়াচ্ছে, প্রার্থী +1 কোটা, মানে রাষ্ট্রপতি ভোটে তুমি দাঁড়িয়ে গেলে মোট ভোট, টোটাল ভোট দিয়ে যতজন প্রার্থী তার সাথে 1 যোগ করে +1 যোগ করলে সেটাতে তোমাকে কাট অফ ক্লিয়ার করবে, মানে কোটা একটা রেখে দিয়েছে। যেমন আমাদের কোটাটা কখন ব্যবহার করা হয়, যেমন ধরো অনেকজন ব্যক্তি 5জন 6জন ব্যক্তি দাঁড়িয়ে গেল, 6জন ব্যক্তি, টোটাল ভোটের সংখ্যা হচ্ছে, টোটাল ভোটের সংখ্যা ধরো আমাদের 100, মোট ভোট আমাদের 100টা ভোট, টোটাল ভোটের মূল্য 100, তাহলে এখানে 5জন যদি ভোটে দাঁড়ায়,
পাঁচজন যদি ভোটে দাঁড়ায়, সব যদি ধরো 20 20 18 19 20 এরকম করে যদি ভোট পায়, তাহলে এই যে ভোট পেয়ে গেল, তাহলে ভোট যদি 18 19 20 এইভাবে যদি ভোট পায়, তাহলে ভোট পেয়ে নর্মাল ভোট হলে কি, যে সব থেকে বেশি পাবে, কেউ 5 জন ভোটে দাঁড়িয়েছে, মোট প্রার্থীর সংখ্যা ধরো 5 জন, তো নর্মাল যদি ভোটে দাঁড়ায়, কেউ পেয়েছে 16 17 18 19 20, তো এই ম্যাক্সিমাম যে ভোট পাবে তাকে কি জয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করবে। আচ্ছা, জয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে নর্মাল ভোটের ক্ষেত্রে। যে বেশি পেয়েছে সেই জয়ী, যে বেশি পেয়েছে সেই জয়ী। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে কি একটা কোটা বেঁধে দিয়েছে, যে তুমি এখানে 5 জন 7 জন 10 জন যত বেশি লোক দাঁড়াবে, তত মানে কি তার কোটাটার পরিমাণ কি, তার একটা লিমিট বেঁধে দিয়েছে, যে এর মধ্যে থেকে কি, যে মোট ভোট প্রার্থী প্লাস ওয়ান। ধরো মোট ভোট এখানে কত পেতে হবে, মোট ভোট হচ্ছে আমাদের 100, প্রার্থী হচ্ছে আমাদের 5 জন প্লাস ওয়ান, তাহলে 100/6 প্লাস 1, 100 সমান 106/6। মিনিমাম আমাকে এখানে 20 6 120, মানে অ্যাপ্রক্সিমেটলি 17 পয়েন্ট সামথিং, 17 পয়েন্ট সামথিং আসছে, 17 পয়েন্ট সামথিং আসছে অ্যাপ্রক্সিমেটলি, যাই হোক 17 পয়েন্ট সামথিং আসছে। তাহলে এটা আমাদের এই ভোটটা হচ্ছে আমাদের কাট অফ, 17-র উপরে পেতে হবে আমাদের প্রত্যেককেই, মিনিমাম 17-র উপরে ভোট পেতে হবে। নাহলে যদি কেউ যদি 17-র উপরে না পায়, তাহলে কি হবে, পুনরায় আবার রাষ্ট্রপতি নির্বাচন করাতে হবে। মানে তুমি পাবে না, একটা কাট অফ তাকে কোটা রেখেই দিয়েছে। তাহলে কোটা সূত্র কি, মোট ভোট বাই প্রার্থী, ম্যাক্স কতজন মোট প্রার্থী প্লাস ওয়ান, মোট ভোট বাই মোট প্রার্থী, মোট প্রার্থী প্লাস ওয়ান। তো এই সূত্র দিয়ে আমরা কোটাকে আমরা ইয়ে করব। আর্টিকেল 55 কি বলেছে না, একটা কাট অফ বেঁধে দিয়েছে পরীক্ষায় পাস করতে হলে কি, যে আমাকে 100-র মধ্যে আমাকে মিনিমাম এখানে 40 পেতে হবে, কিংবা মিনিমাম 30 পেতে হবে, না হলে তুমি পুনরায় পরীক্ষা নেওয়া হবে। 30-এর নিচে যারা পাবে তাদেরকে এখানে নেওয়া হবে না। মানে একটা কাট অফ মার্কস দিয়ে দিয়েছে, যেটা কাট অফ কত না, কাট অফের সূত্র কি, মোট ভোট বাই মোট প্রার্থী প্লাস ওয়ান। কীভাবে করা হয়েছে দেখো, এটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোটা, একটা আর্টিকেল নাম্বার 55-তে বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 56-তে কী বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যকাল, আমাদের কার্যকাল নিয়ে বলা হয়েছে। রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর। আর্টিকেল নাম্বার 56-তে কী বলা হয়েছে, 56, আর্টিকেল নাম্বার 56-এ কী বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যকাল, ভারতের রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। রাষ্ট্রপতির কার্যকাল কত বছর না, 5 বছর। যদি রাষ্ট্রপতির কার্যকাল কত, 5, যদি রাষ্ট্রপতির পদ 5 বছরের আগে যদি খালি হয়ে যায়, রাষ্ট্রপতির পদ ধরো 5 বছরের আগে যদি রাষ্ট্রপতি কোনো শারীরিক অসুস্থতার কারণে যদি ইস্তফা দেয়, কিংবা কোনো কারণবশত 5 বছরের আগে যদি খালি হয়ে যায়, পরবর্তী যে পুনরায় যে রাষ্ট্রপতি নতুন আরও ভোট করে আসবে, তারও মেয়াদ কিন্তু 5 বছরই হবে। এখানে 2 বছরের জন্য তো আরও 3 বছর ধরে করেছে, 3 বছর পর সেই রাষ্ট্রপতির পদ খালি হয়ে গেল, তার মৃত্যু ঘটে গেল, ধরো সাপোজ রাষ্ট্রপতির মৃত্যু ঘটে গেল, তখন তারপরে যে টার্মটা ফাঁকা থাকছে 2 বছর, 2 বছরের জন্য না। কারণ এটা হচ্ছে একটা কি সাংবিধানিক পদ, এই জায়গাটা হচ্ছে কি, এই পদটা হচ্ছে আমাদের কি একটা ইউনিক, খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ পদ, যার কারণে এর মেয়াদ আমাদের 5 বছর আছে। পুনরায় যে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হয়ে আসবে, তারও মেয়াদ কতদিন হবে না, পূর্ণ 5 বছরের জন্য, ওই 2 বছর 3 বছরের জন্য না, ওটা কি পূর্ণ 5 বছরের জন্য রাষ্ট্রপতি পদ। কত দিনের জন্য না, পূর্ণ 5 বছরের জন্য, পূর্ণ 5 বছরের জন্য। যদি কোনো রাষ্ট্রপতির পদ, যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ 5 বছরের আগে খালি হয়ে যায়, তাহলে যে নতুন রাষ্ট্রপতি হবে
নতুন যে রাষ্ট্রপতি হবে আরও সে 5 বছরের জন্যই রাষ্ট্রপতি হবে, এটা বলা যায় আর্টিকেল নাম্বার 56-তে। তার পূর্ণ কার্যকাল হবে। কোনো কারণে এখানে 5 বছর রাষ্ট্রপতির মেয়াদ, কোনো কারণে 5 বছরের আগে খালি হলে, কোনো কারণে রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির পদ 5 বছরের আগে খালি হলে, 5 বছরের আগে খালি হলে নতুন রাষ্ট্রপতি পুরো 5 বছরের কার্যকালের জন্যই আসবে। নতুন যে রাষ্ট্রপতি হবে কত দিনের জন্য? পুরো 5 বছর। নতুন রাষ্ট্রপতির খালি হলে নতুন নির্বাচিত রাষ্ট্রপতির কার্যকাল পুরো 5 বছর। নতুন রাষ্ট্রপতির কার্যকাল পুরো 5 বছর হবে। নতুন রাষ্ট্রপতির কার্যকাল পুরো 5 বছর হবে, পূর্ণ 5 বছর, পূর্ণ মেয়াদের জন্য রাষ্ট্রপতি। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হলে কি, কোনো এমপি এমএলএর ক্ষেত্রে হলে কি হতো না, তার পরবর্তী যে টার্ম আছে সেই জন্য। কারণ রাষ্ট্রপতির ক্ষেত্রে আলাদা, এটা হচ্ছে কি পূর্ণ 5 বছরের জন্য সে আরও আসবে। কোনো যদি এমপি মরে যায়, তাহলে এমপি মরে গেলে তার যে 2 বছর হয়ে গেল, সে আবার যে যদি নির্বাচন হওয়ার পর উপনির্বাচন হওয়ার পর কি হবে না, সে 2 বছর পরে মরে গেল, তাহলে আর 3 বছর, 3 বছর পরে মরলে 2 বছরের জন্য সেটা হবে, আবার পুনরায় 5 বছর ছাড়া নির্বাচন হবে। তো পুরো 5 বছর আর্টিকেল নাম্বার 56 বলা আছে। আর্টিকেল নাম্বার 57, আর্টিকেল নাম্বার 57তে কিছু নেই, একই ব্যক্তি। আর্টিকেল নাম্বার 57তে কি বলা আছে? একই ব্যক্তি 2 বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ যেমন হয়েছিল। একই ব্যক্তি 2 বার রাষ্ট্রপতি হতে পারবে। একই ব্যক্তি 2 বার রাষ্ট্রপতি হতে পারবে। একই ব্যক্তি 2 বার রাষ্ট্রপতি হতে পারবে, আর্টিকেল নাম্বার 57তে বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 58তে কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 58তে রাষ্ট্রপতির যোগ্যতা নিয়ে বলা হয়েছে। রাষ্ট্রপতির যোগ্যতা, রাষ্ট্রপতির যোগ্যতা বলতে কি, বয়স কত হতে হবে? 35, বয়স 35 বছর হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান, ভারতীয় নাগরিক, এটা সবাই জানে। ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিক হতে হবে। আর কি বলেছে না, লোকসভা 50 জন প্রস্তাবক এবং 50 জন অনুমোদক, 50 জন প্রস্তাবক আর 50 জন অনুমোদক গ্র্যাজুয়েশন থাকতে হবে। 50 জন প্রস্তাবক এবং 50 জন অনুমোদক হতে হবে। প্রস্তাবক কি, মানে রাষ্ট্রপতি নির্বাচন করার আগে আমরা কারা নির্বাচন করছে? সাংসদরা। মানে সাংসদরা কোনো নর্মাল ব্যক্তি নয়। দেখবে নিজের সাংসদের সঙ্গে তোমরা যখন, কতজন দেখেছো নিজের সাংসদকে? হয়তো ওই যখন রাজনীতির প্রচার করতে আসে, ভোটের আগে প্রচারের সময় তখনই দেখেছো।
তাছাড়া একজন সাংসদ হচ্ছে কি, তারা ল মেকার। তাহলে সাংসদ 50 জন সাংসদ, সেই সাংসদরা কি সুপারিশ করবে কি না একে এই ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি করতে চাই, তারা লিখিত যে নির্বাচন কমিশনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনে কি করবে না এই ব্যক্তিকে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, আমরা একে 50 জনকে প্রস্তাব দিচ্ছি, আমরা 50 জন সাংসদ মিলে একে প্রস্তাব দিচ্ছি, মানে মিনিমাম 50 জন প্রস্তাবক হতে, আমরা প্রস্তাব দিচ্ছি এই ব্যক্তিকে যাতে রাষ্ট্রপতি করা হয়। 50 জন প্রস্তাব দিল। আবার সেই 50 জন সাংসদ ছাড়া আলাদা নতুন আরও 50 জন সাংসদ, অন্য সাংসদ ওই 50 জন ছাড়া, তাদেরকে লিখিত রিটার্ন দিতে হবে, তাদেরকে লিখিতভাবে জানাতে হবে যে এই যে 50 জন সাংসদ যাকে রাষ্ট্রপতি করার জন্য এখানে প্রস্তাব দিয়েছে, ওই প্রস্তাবকে আমরা অনুমোদন করছি, নির্বাচন কমিশনকে জানাতে হবে, হ্যাঁ আমরা অনুমোদন করছি, ওদেরকে মেল করতে হবে যে আমরা এই 50 জন মিলে আরও আলাদা 50 জন সাংসদ, যে আমরা যে 50 জন সাংসদ মিলে যাকে রাষ্ট্রপতি করার জন্য প্রস্তাব দিয়েছে আমরাও একে অনুমোদন দিচ্ছি। আরও 50, মোট কত 100 জন সাংসদ আমার রাষ্ট্রপতি দাঁড়াতে হলে মিনিমাম 100 জন সাংসদকে আমাদের চাই, 100 জন সাংসদকে চাই, এটা হচ্ছে কি ক্রাইটেরিয়া। 100 জন সাংসদকে চাই, মিনিমাম 100 জন সাংসদকে চাই। শুধু 35 বছর বয়স হলেই হবে না, 35 বছর বয়স তো হতেই হবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, ভারতীয় নাগরিক হতে হবে, 50 জন প্রস্তাবক এবং 50 জন অনুমোদক থাকতে হবে। এটা হচ্ছে কি যোগ্যতা, রাষ্ট্রপতির যোগ্যতা। দফার কি দশা, আর্টিকেল নাম্বার 59, আর্টিকেল নাম্বার 59 দশা। আর্টিকেল নাম্বার 59 কি বলেছে, দশা বলতে কি রাষ্ট্রপতি হতে হলে কি পাগল, দেউলিয়া, দ্বিতীয়ত কি না কোনো সরকারি পদে অথবা লাভজনক পদে থাকা চলবে না। পাগল, দেউলিয়া, সরকারি চাকরি, লাভজনক পদে থাকা চলবে না। সরকারি চাকরিটা হচ্ছে লাভজনক পদ। চলবে না। এরা যদি কোনো পাগল, দেউলিয়া, সরকারি চাকরি, লাভজনক পদে থাকা চলবে না, লাভজনক পদে থাকা চলবে না, লাভজনক পদে থাকা চলবে না। তো এগুলো হচ্ছে কি আর্টিকেল নাম্বার 59, আর্টিকেল নাম্বার 59 বলা হয়েছে লাভজনক পদে থাকা চলবে না। যেমন এমপি, এমএলএ যারা সাংসদ আছে এরা কি লাভজনক পদে? না, এরা লাভজনক পদে না। এরা ধরো যদি দাঁড়ায়, এরা হচ্ছে সমাজসেবী, এরা সরকারি চাকরিটা লাভজনক পদ, এরা হচ্ছে কি সমাজসেবী, সমাজসেবক। তো এরা যদি ভোটে রাষ্ট্রপতি পদে দাঁড়ায় কোনো দিন, এমপি থাকাকালীন দাঁড়াতে পারে, রাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে যেতে পারে, যেদিন রাষ্ট্রপতি ভোটে জিতে গেল তারপরে এটা ইস্তফা দিয়ে এখানে রাষ্ট্রপতিতে জয়েন করে গেল। কিন্তু কোনো সরকারি যদি চাকরি করে আগে সরকারি চাকরিতে ইস্তফা দিতে হবে, তারপর রাষ্ট্রপতি পদে সে দাঁড়াতে পারবে। এগুলো হচ্ছে নিয়ম। তাহলে আর্টিকেল নাম্বার 59 দশা, পাগল, দেউলিয়া, সরকারি চাকরি, লাভজনক পদে থাকা চলবে না। এগুলো হচ্ছে কি হলে তাকে দেবে না। যদি পাগল হয়ে যায়, সে যদি দেউলিয়া, অনেক টাকার ঋণ নিয়ে সে দেউলিয়া হয়ে আছে, তাকেও রাষ্ট্রপতি পদে বসানো যাবে না। এখানে শপথ গ্রহণ আর মহাবিয়োগ এই দুটো বাকি রইল, নেক্সট ক্লাসে এগুলো আমরা করে দেব। আজকে ক্লাস এই পর্যন্তই।